বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আজকের বিশেষ পর্যালোচনায় স্বাগত। আজ ২৮ জুন ২০২৬, আর ৩টি দিন পর ১ জুলাই থেকে কার্যকর হতে যাচ্ছে নবম জাতীয় পে স্কেল। বাংলাদেশের প্রায় ২২ লাখ সরকারি কর্মকর্তা কর্মচারী এবং ৯ লাখ পেনশনভোগীর জীবনে এক সম্ভাব্য মোড়। কিন্তু আজকের আলোচনাটা শুধু কে কত টাকা পাবেন তার হিসাব নয়। আজ আমরা প্রশ্ন করব, এই পে স্কেল আসলে কি বদলায়, কি বদলায় না, আর কেন ১১ বছরের অপেক্ষাটা এত দীর্ঘ হলো। চলুন শুরু করা যাক। প্রথম পর্ব। আজকের মূল সংবাদ, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে জানানো হয়েছে, চলতি জুন মাসের মধ্যেই নবম জাতীয় পে স্কেলের গেজেট প্রকাশের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। ২০২৬ থেকে ২৭ অর্থ বছরের শুরু থেকেই নতুন বেতন কাঠামো কার্যকর ধরা হচ্ছে। মূল সিদ্ধান্ত ৩টি স্তরে। প্রথমত, ১ জুলাই থেকেই সুপারিশকৃত মূল বেতনের ৫০% কার্যকর ধরা হবে। এমনকি গেজেট প্রকাশে আগস্ট থেকে সেপ্টেম্বর পর্যন্ত দেরি হলেও বকেয়াসহ তা পরিশোধ করা হবে। দ্বিতীয়ত, ২০২৬ থেকে ২৭ অর্থ বছরের বাজেটে ৩৫,০০০ কোটি টাকার থোক বরাদ্দ রাখা হয়েছে। বাংলাদেশের ইতিহাসে কোনো একক পে স্কেলের জন্য সবচেয়ে বড় বরাদ্দ। তৃতীয়ত, বাস্তবায়ন হবে ধাপে ধাপে, একসঙ্গে নয়। এই ধাপে ধাপে শব্দটাই আজকের আলোচনার একটা বড় অংশ জুড়ে থাকবে, কারণ এখানেই লুকিয়ে আছে আশা আর হতাশার দ্বন্দ্ব। দ্বিতীয় পর্ব। একটি সংখ্যা যা থামিয়ে দেওয়ার মতো, ২০১৫ সালে অষ্টম পে স্কেল যখন এসেছিল, তখন বাংলাদেশের মাথাপিছু আয় ছিল প্রায় $১,৩০০। আজ ২০২৬ সালে সেটি প্রায় $৩,০০০ ছুঁয়েছে। অর্থনীতি প্রায় ২.৫ গুণ বড় হয়েছে। কিন্তু সরকারি কর্মচারীর মূল বেতন কাঠামো সেই ২০১৫ সালেই দাঁড়িয়ে আছে। প্রশ্নটা সহজ, দেশ যদি ২.৫ গুণ বড় হয়, তাহলে যারা সেই দেশ চালান তাদের জীবনযাত্রার মান কেন একই জায়গায় থেমে থাকে? এই ফারাকটাই নবম পে স্কেলের পেছনের আসল যুক্তি। এটা শুধু বেতন বাড়ানো নয়, এটা একটা সংশোধন, একটা বিলম্বিত ন্যায্যতা। তৃতীয় পর্ব, সংখ্যার আড়ালে একটি জীবন। পরিসংখ্যান অনেক কিছু বলে, কিন্তু সব বলে না। তাই একটা প্রতিনিধিত্বমূলক চিত্র দিয়ে বোঝার চেষ্টা করি। এটি কোনো নির্দিষ্ট ব্যক্তির গল্প নয়, বরং লাখো কর্মচারীর বাস্তবতার একটি প্রতিচ্ছবি। ধরা যাক, মাঝবয়সী একজন সহকারী কর্মচারী, ১৫ বছরের চাকরি জীবন, ঢাকার উপকণ্ঠে একটি ভাড়া বাসায় থাকেন স্ত্রী আর ২ সন্তান নিয়ে। মূল বেতন ২২,০০০ টাকা, ভাতাসহ মোট ৪০,০০০-এর কাছাকাছি। বাসা ভাড়া, বাজার, সন্তানদের লেখাপড়া, বিদ্যুৎ, গ্যাস, পানির বিল, যাতায়াত সব মিলিয়ে মাস শেষে হাতে থাকে মেরেকেটে ৩-৪ হাজার টাকা। এই টাকায় নতুন জামা নেই, চিকিৎসার জরুরি খরচের সংস্থান নেই, ভবিষ্যতের জন্য সঞ্চয়ের প্রশ্নই ওঠে না। এই হিসাবটা শুধু একটি পরিবারের নয়, এটা লাখো পরিবারের প্রতিদিনের বাস্তবতা, যেখানে চাকরি করা আর সম্মানজনক জীবনযাপন করা, এই দুটো বিষয় একসাথে যায় না। নবম পে স্কেলের আসল পরীক্ষা হবে এখানেই, এই ফারাকটা সে আদৌ ঘোচাতে পারে কিনা। চতুর্থ পর্ব, পেনশনভোগীদের প্রায় ভুলে যাওয়া প্রশ্ন। আলোচনায় প্রায় বাদ পড়ে যাওয়া একটি অংশ হলো পেনশনভোগীরা। প্রায় ৯ লাখ মানুষ, যারা সারা জীবন রাষ্ট্রের সেবা দিয়ে এখন বার্ধক্যে। নতুন কাঠামোয় কম পেনশন প্রাপ্তদের ক্ষেত্রে সর্বোচ্চ ১০০% পর্যন্ত বৃদ্ধির কথা বিবেচনায় আছে বলে জানা যাচ্ছে। এটা শুনতে ভালো লাগে, কিন্তু একটা বাস্তব প্রশ্ন থেকে যায়। বিস্তারিত নীতিমালা না আসা পর্যন্ত এই প্রতিশ্রুতি কতটা নির্দিষ্ট, কতটা অস্পষ্ট তা বোঝা কঠিন। বয়স্ক মানুষদের জন্য চিকিৎসা ব্যয় বাড়ছে দ্রুত গতিতে। তাদের প্রতিশ্রুতি যেন শুধু কাগজে সীমাবদ্ধ না থাকে, সেটাই হবে আসল চ্যালেঞ্জ। পঞ্চম পর্ব, পে ফিক্সেশন। প্রক্রিয়াটা ঠিক কেমন? নতুন স্কেলে বেতন নির্ধারণের প্রক্রিয়াকে বলে পে ফিক্সেশন। সাধারণত দুটি পদ্ধতি ব্যবহৃত হয়। একটিতে বর্তমান মূল বেতনের সঙ্গে একটি নির্দিষ্ট গুণক প্রয়োগ করে নতুন বেতন নির্ধারণ হয়। আরেকটিতে নতুন গ্রেড ধাপ অনুযায়ী সরাসরি বেতন বসানো হয়। গেজেট প্রকাশের পর আইবাস প্লাস প্লাস সিস্টেমে এই অপশন চালু হবে, যা এখনই করণীয়। সার্ভিস বুক হালনাগাদ আছে কিনা নিশ্চিত করা, নিজের গ্রেড ও মূল বেতন সম্পর্কে স্পষ্ট ধারণা রাখা, এবং নিজ দপ্তরের হিসাব শাখার সঙ্গে যোগাযোগ রাখা। ছোট এই প্রস্তুতিগুলো গেজেট আসার পর হয়রানি অনেকটাই কমিয়ে দেয়। ষষ্ঠ পর্ব, যে প্রশ্নগুলো সবচেয়ে বেশি উঠছে। গেজেট কি সত্যিই জুনে আসবে? প্রস্তুতি প্রায় চূড়ান্ত পর্যায়ে বলে জানা গেলেও প্রশাসনিক প্রক্রিয়া পিছিয়ে গেলে জুলাই থেকেই বেতন কার্যকর গণ্য হবে এবং বকেয়া সহ মিলবে, এটাই সরকারি অবস্থান। এক ধাপে নাকি একাধিক ধাপে? ঘোষণা অনুযায়ী ৩ ধাপে। প্রথম ধাপে মূল বেতনের অর্ধেক জুলাই থেকে,
পরবর্তী ধাপগুলো 2027 থেকে 28 ও 2028 থেকে 29 অর্থবছরে। এটাই কর্মচারী সংগঠনগুলোর সবচেয়ে বড় আপত্তির জায়গা। তারা চান দ্রুত পূর্ণ বাস্তবায়ন। বকেয়া কত মাসের পাওয়া যাবে? জুলাই থেকে কার্যকর ধরা হলেও কর্মচারী সংগঠনগুলোর জানুয়ারি থেকে বকেয়ার দাবি এখনো সরকারি ঘোষণায় প্রতিফলিত হয়নি। সবাই কি সমান বাড়তি বেতন পাবেন? না। চাকরির বছর ও বর্তমান ধাপ অনুযায়ী ফিক্সেশন আলাদা আলাদা হবে। দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্নরা সাধারণত তুলনামূলক বেশি পাবেন। সপ্তম পর্ব, টাইম স্কেল আর সিলেকশন গ্রেডের পুরনো দাবি। কর্মচারী সংগঠনগুলোর দীর্ঘদিনের একটি দাবি টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহাল। আগে নির্দিষ্ট বছর চাকরি পূর্ণ হলে স্বয়ংক্রিয়ভাবে উপরের ধাপে ওঠার সুযোগ ছিল, যা পরে বাতিল হয়ে যায়। এই সুবিধা ফিরিয়ে আনার পাশাপাশি পেনশন গ্র্যাচুইটির হার বাড়ানোর দাবিও জোরালো। গেজেটে এসব দাবি কতটা প্রতিফলিত হবে তা এখনো অনিশ্চিত, আর এই অনিশ্চয়তাই কর্মচারী মহলে উদ্বেগের বড় কারণ। অষ্টম পর্ব, মহার্ঘ ভাতা বনাম পে স্কেল। দুটো বিষয় প্রায় গুলিয়ে ফেলা হয়। মহার্ঘ ভাতা একটি সাময়িক সমন্বয়, মূল্যস্ফীতির ধাক্কা সামলাতে দেওয়া এককালীন বা সাময়িক বাড়তি সুবিধা। এটা স্থায়ী কাঠামোর অংশ নয়। পে স্কেল সম্পূর্ণ ভিন্ন। এটা পুরো বেতন কাঠামোর পুনর্বিন্যাস, পদমর্যাদা থেকে গ্রেড পর্যন্ত সব নতুনভাবে সাজানো। কর্মচারীরা সাময়িক ভাতা নয়, স্থায়ী সমাধান চাইছেন, আর শেষেটাই যৌক্তিক দাবি। নবম পর্ব, কাঠামোর ভেতরের অসমতা। প্রস্তাবিত কাঠামো অনুযায়ী সর্বনিম্ন গ্রেডে বৃদ্ধির হার সর্বোচ্চ গ্রেডের তুলনায় অনেক বেশি। নিচের দিকে প্রায় 1.5 গুণের কাছাকাছি বৃদ্ধি, উপরের দিকে তুলনামূলক কম। এটাকে কেউ কেউ সামাজিক ন্যায্যতা বলছেন। যারা সবচেয়ে কষ্টে আছেন তারাই আনুপাতিক হারে বেশি পাচ্ছেন। কিন্তু এই যুক্তির একটা সীমাবদ্ধতাও আছে। শতাংশের হিসাবে বেশি হলেও পরম সংখ্যায় নিচের গ্রেডের কর্মচারীর হাতে যে অঙ্কটা আসে, বাস্তব বাজার দরের সঙ্গে তা কতটা সামঞ্জস্যপূর্ণ সেই প্রশ্ন থেকেই যায়। দশম পর্ব, কেন একসঙ্গে নয়, ধাপে ধাপে। জাতীয় বাজেটের একটি বড় অংশ এমনিতেই যায় ঋণের সুদ, ভর্তুকি, সামাজিক নিরাপত্তা আর উন্নয়ন প্রকল্পে। নতুন পে স্কেল একবারে পুরোপুরি বাস্তবায়ন করতে গেলে যে বিপুল বাড়তি অর্থের প্রয়োজন হবে, তা একসঙ্গে জোগাড় করতে গেলে হয় কর বাড়াতে হবে, নয়তো ঋণ নিতে হবে, অথবা উন্নয়ন বাজেট কাটছাঁট করতে হবে। অর্থনীতিবিদদের একাংশ মনে করেন এই বাস্তবতায় ধাপে ধাপে এগোনোই বিচক্ষণ পথ। কিন্তু এর বিপরীতে কর্মচারীদের যুক্তিও ফেলনা নয়। 11 বছরের অপেক্ষার পর আরও 2-3 বছর অপেক্ষা করা মানসিকভাবে কতটা ন্যায্য, সেটাও একটা প্রশ্ন। একাদশ পর্ব, সারা দেশের কণ্ঠস্বর মফস্বল শহর থেকে রাজধানী, সর্বত্র একই দাবি প্রতিধ্বনিত হচ্ছে: দ্রুত গেজেট প্রকাশ, দ্রুত বাস্তবায়ন, আর জানুয়ারি থেকে বকেয়া পরিশোধ। এই দাবির পেছনে যাদের মুখ, তারা কোনো বিমূর্ত সংখ্যা নন। তারা অফিসের ক্লার্ক, গ্রামের শিক্ষক, উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের কর্মী, থানার একজন কনস্টেবল। প্রতিটি নীতিগত সিদ্ধান্তের পেছনে এই মুখগুলোকে মনে রাখাটাই বোধহয় সবচেয়ে জরুরি। দ্বাদশ পর্ব, বেতন আর সুশাসনের সম্পর্ক। বিভিন্ন দেশের অভিজ্ঞতা বলে যেখানে সরকারি বেতন মানসম্মত, সেখানে প্রাতিষ্ঠানিক দুর্নীতির প্রবণতা তুলনামূলক কম থাকে। সম্মানজনক বেতন একটি সুরক্ষা বলয় তৈরি করে, যদিও এটাই দুর্নীতি বন্ধের একমাত্র শর্ত নয়। জবাবদিহিতা, তদারকি ব্যবস্থা আর প্রাতিষ্ঠানিক সংস্কার ছাড়া শুধু বেতন বৃদ্ধি দিয়ে দুর্নীতি দূর করা সম্ভব নয়। তাই এই পে স্কেলকে দুর্নীতি প্রতিরোধের একটি প্রয়োজনীয় কিন্তু একমাত্র শর্ত নয়, এভাবে দেখায় বাস্তবসম্মত। ত্রয়োদশ পর্ব, মেধা পলায়ন ও দীর্ঘমেয়াদী বিনিয়োগ। প্রতি বছর বহু মেধাবী তরুণ দেশের বাইরে পাড়ি জমান, আর এর একটা বড় কারণ সরকারি চাকরির অপ্রতুল বেতন কাঠামো। যদি নতুন স্কেল সত্যিকার অর্থে প্রতিযোগিতামূলক হয়, তাহলে প্রশাসন, স্বাস্থ্য আর শিক্ষা খাতে মেধাবীদের আগ্রহ ফিরে আসতে পারে। এটাকে একটি স্বল্পমেয়াদী ব্যয় হিসেবে না দেখে দীর্ঘমেয়াদী বিনিয়োগ হিসেবে দেখাই যুক্তিসঙ্গত। তবে এর ফল মিলবে বছরের পর বছর ধরে, রাতারাতি নয়। চতুর্দশ পর্ব, বেসরকারি খাতে ঢেউ। সরকারি বেতন বাড়লে বেসরকারি প্রতিষ্ঠানগুলো প্রতিভা ধরে রাখতে প্রতিযোগিতামূলক বেতন দিতে বাধ্য হয়।
পাশাপাশি ২২ লাখ পরিবারের ক্রয় ক্ষমতা বাড়লে বাজারে চাহিদা বাড়ে। ছোট ব্যবসা, পরিবহন, খুচরা বাজার সবখানেই এর একটা ইতিবাচক ঢেউ পড়ে। তবে এখানেও একটা সতর্কতা দরকার। ক্রয় ক্ষমতা বাড়লে চাহিদাও বাড়ে, আর চাহিদা বাড়লে দ্রব্যমূল্যের ওপরও একটা চাপ তৈরি হতে পারে। বেতন বৃদ্ধির সুফল যেন মূল্যস্ফীতিতে গিলে না যায়, সেই ভারসাম্য রক্ষা করাই হবে আসল চ্যালেঞ্জ। পঞ্চদশ পর্ব, ইতিহাস কি শেখায়? অতীতের পে স্কেলগুলো একবারে নয়, ধাপে ধাপে বাস্তবায়িত হয়েছিল। তখনও কর্মচারীরা পুরোপুরি সন্তুষ্ট ছিলেন না, কিন্তু একসঙ্গে পুরোটা দিলে যে মূল্যস্ফীতির চাপ তৈরি হতো, তা থেকে অর্থনীতি রক্ষা পেয়েছিল। এটাই ছিল তৎকালীন যুক্তি। ইতিহাস থেকে এটুকু বলা যায়, প্রতিটি পে স্কেলের পরে জীবনযাত্রার মানে কিছুটা উন্নতি এসেছে, কিন্তু প্রতিবারই বাস্তবায়নের গতি নিয়ে অসন্তোষ থেকে গেছে। এবারও সেই দুটো ধারা একসঙ্গে চলবে বলেই মনে হচ্ছে। ষোড়শ পর্ব, পক্ষে বিপক্ষে যুক্তি। পক্ষে যুক্তি: বেতন বৃদ্ধি দীর্ঘমেয়াদে উৎপাদনশীলতা বাড়ায়। সন্তুষ্ট কর্মচারী মানে ভালো সেবা, ভালো সেবা মানে নাগরিকের সুবিধা। বিপক্ষে যুক্তি: এত বড় ব্যয় বৃদ্ধি বাজেট ঘাটতি বাড়াতে পারে, আন্তর্জাতিক ঋণ চুক্তির শর্ত পূরণ কঠিন হতে পারে, আর মূল্যস্ফীতির ঝুঁকিও থেকে যায়। মধ্যবর্তী অবস্থান: ধাপে ধাপে বাস্তবায়ন এই ঝুঁকিগুলো কিছুটা প্রশমিত করে, তবে তা কর্মচারীদের তাৎক্ষণিক প্রত্যাশার সঙ্গে সাংঘর্ষিক। এই তিনটি অবস্থানই বৈধ যুক্তির ওপর দাঁড়িয়ে আছে। আসল প্রশ্ন হলো, বাস্তবায়নের সময় সরকার কোনো ভারসাম্যতা বজায় রাখতে পারে। সপ্তদশ পর্ব, এখনও যা স্পষ্ট নয়, কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর এখনও অজানা। ইনক্রিমেন্ট ফ্যাক্টরের সুনির্দিষ্ট সূত্র কি হবে? বিভিন্ন ক্যাডারের জন্য পৃথক কোনো বিবেচনা থাকবে কিনা? সশস্ত্র বাহিনী ও বিচার বিভাগের জন্য আলাদা সুপারিশ কিভাবে মূল কাঠামোর সঙ্গে সমন্বিত হবে? এই অস্পষ্টতাগুলোই অনেক কর্মচারীর মনে দুশ্চিন্তার মূল উৎস। গেজেট প্রকাশের আগ পর্যন্ত নির্দিষ্ট হিসাব করা কঠিন। অষ্টাদশ পর্ব, সংখ্যার বাইরের প্রভাব। দীর্ঘদিন অবমূল্যায়িত বেতনে কাজ করা একজন মানুষের মনোবলে যে ক্ষয় হয়, তা পরিসংখ্যানে ধরা পড়ে না। একজন কর্মচারী যখন অনুভব করেন রাষ্ট্র তার শ্রমের মূল্য দিচ্ছে, তখন কাজের প্রতি দায়বদ্ধতাও বদলে যায়। নতুন পে স্কেল তাই শুধু অঙ্কের হিসাব নয়, এটা একটা স্বীকৃতির বার্তাও। তবে এই বার্তা কতটা কার্যকর হবে তা নির্ভর করবে প্রতিশ্রুতি আর বাস্তবায়নের মধ্যে দূরত্ব কতটা কম রাখা যায় তার উপর। ঊনবিংশ পর্ব, পার্শ্ববর্তী দেশগুলোর অভিজ্ঞতা। ভারতে প্রতি 10 বছরে একবার কেন্দ্রীয় বেতন কমিশন গঠিত হয়, আর সুপারিশ থেকে বাস্তবায়ন পর্যন্ত সময় নেয় মোটামুটি 1 থেকে 1.5 বছর। কিছু দেশে আবার নিয়মিত বিরতিতে প্রতি 2-3 বছরে বেতন কাঠামো পর্যালোচনা করা হয়, যাতে 11 বছরের মতো দীর্ঘ বিরতি তৈরি না হয়। বাংলাদেশের জন্য এখান থেকে একটা শিক্ষা নেওয়া যায়, শুধু একবারের পে স্কেল ঘোষণায় যথেষ্ট নয়, একটা নিয়মিত পূর্বনির্ধারিত পর্যালোচনা প্রক্রিয়া থাকলে ভবিষ্যতে এত দীর্ঘ অপেক্ষা আর তৈরি হবে না। বিংশ পর্ব, শেষ কথা। একটি প্রশাসন তখনই ভালোভাবে কাজ করে যখন সেই প্রশাসনে থাকা মানুষেরা আর্থিকভাবে নিরাপদ বোধ করেন আর মনোবল নিয়ে কাজ করতে পারেন। নবম পে স্কেল সেই দিকে একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ, তবে এটা কোনো জাদুর সমাধান নয়। এর সফলতা নির্ভর করবে 3টি বিষয়ের ওপর: গেজেট কত দ্রুত ও স্পষ্টভাবে প্রকাশিত হয়, বাস্তবায়নের ধাপগুলো কতটা সময় মতো এগোয়, আর দীর্ঘমেয়াদে এই বৃদ্ধি মূল্যস্ফীতির চাপে ম্লান হয়ে যায় কিনা। এই 3টি প্রশ্নের উত্তরই ঠিক করে দেবে 11 বছরের এই অপেক্ষা শেষ পর্যন্ত একটা প্রকৃত পরিবর্তন আনে, নাকি আরেকটি অসম্পূর্ণ প্রতিশ্রুতি হয়ে থাকে। আজকের পর্যালোচনা এখানেই শেষ করছি। পে স্কেল সংক্রান্ত যে কোনো নতুন তথ্য পেলে আমরা আবার আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।